দেখো, আমরা কেলাসন প্রক্রিয়ার সংজ্ঞা বা ডিফাইন অলরেডি আমরা শিখে গিয়েছি। আমরা এখন সেই কেলাসন প্রক্রিয়া তথা কেলাস প্রস্তুতিকরণ প্রক্রিয়া সম্পর্কেও আলোচনা আনছি। এখন কেলাসন যে পদ্ধতি, এটা কতগুলো প্রক্রিয়ায় রয়েছে, অনেকগুলো ধরনের রয়েছে। তার মধ্যে আমরা কিছু প্রক্রিয়ার কথা বলছি, কেলাসন প্রক্রিয়া। তার মধ্যে প্রথম যে কেলাসন প্রক্রিয়া, অসম্পৃক্ত দ্রবণের বাষ্পীভবন দ্বারা। অসম্পৃক্ত একটা কোনো দ্রবণ, কঠিন পদার্থের একটা অসম্পৃক্ত দ্রবণকে নিয়ে নেবে পাত্রের মধ্যে, নেওয়ার পর তাকে বার্নারে বা কোনো গ্যাস ওভেনে বসাতে হবে। চুল্লিতে বসালে কি হবে, দ্রাবকটা বাষ্পীভূত হতে থাকবে এবং দ্রাবকের এই বাষ্পীভবন যত হতে থাকবে, তত সেই সময়ে একটি কাঁচদণ্ড দিয়ে দ্রবণটাকে ভালো করে নাড়তে হবে এবং নাড়তে নাড়তে মাঝে মাঝে সেই কাঁচদণ্ডটাকে নিয়ে মুখে ফু দিয়ে ঠান্ডা করতে হবে। এবং যখন দেখবে এই কাঁচদণ্ডটির গায়ে দানা দানা কঠিন পদার্থ জমতে শুরু করছে, অথবা পাত্রটির গায়েও দেওয়ালে দানা পদার্থ কঠিন জমা হতে থাকে, তখনই বুঝতে হবে কেলাসন প্রক্রিয়া শুরু হচ্ছে। এই অবস্থায় কি করতে হবে না, ওই দ্রবণ পাত্রটিকে বার্নার থেকে সরিয়ে ধীরে ধীরে ঠান্ডা করলে কঠিন পদার্থের কেলাস পাত্রের তলায় জমা হতে থাকবে। এবার কেলাসটিকে পৃথক করে নিয়ে দ্রবণটি থেকে আলাদা করে নিলে আমার কেলাস তৈরি হয়ে যাবে। এইটাই হচ্ছে অসম্পৃক্ত দ্রবণের বাষ্পীভবন দ্বারা আমার হচ্ছে কেলাসন প্রক্রিয়া। তাহলে আমি বোর্ডে ওটাকে কথাটাকে সংক্ষেপে লিখেও রেখেছি, দেখে নেবে। কেমন যে কোনো কঠিন পদার্থে, যেমন পটাশিয়াম নাইট্রেটের অসম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করে দ্রাবক তথা জলকে বাষ্পীভূত করা হয়। বাষ্পীভবন কালে দ্রবণকে কাঁচদণ্ড দিয়ে নাড়া হয়, বেশ করে নাড়তে হবে। যখন পাত্রের গায়ে বা কাঁচদণ্ডে কঠিন দানা উৎপন্ন হতে থাকে, তখন দ্রবণের পাত্রকে বার্নার থেকে সরিয়ে ধীরে ধীরে দ্রবণটিকে ঠান্ডা করলে যে কেলাস তৈরি হয়ে পাত্রের তলায় জমা হবে। দ্রবণটিকে ধীরে ধীরে ঠান্ডা করলে কেলাস পাত্রের তলায় জমা হয়ে যাবে। এখানে মনে রাখা দরকার আছে যে কেলাস তৈরির সময় দ্রবণকে আস্তে আস্তে ঠান্ডা করা হয় কেন? যে আমার দ্রবণ থেকে কেলাস তৈরি সময় সম্পৃক্ত দ্রবণকে তাড়াতাড়ি বা দ্রুত ঠান্ডা করলে কেলাসের আকার ছোট হয়ে যায়। কেলাসের গঠন বা আকার ছোট ছোট হয়ে যাবে, ছোট ছোট হয়ে যায়। সেই জন্য এখানে দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করা হয়। সেই জন্য দ্রবণকে কেলাসনের সময় আস্তে আস্তে ঠান্ডা করা হয়। এটি মাথায় রাখবে, আস্তে আস্তে ঠান্ডা করা হয়। কেন? দ্রুত ঠান্ডা না করে ধীরে ধীরে বা আস্তে আস্তে ঠান্ডা করা হয়। এই যে ধীরে ধীরে কথাটা লিখেছি, এটা মনে রাখবে। এরপর আরো একটি প্রক্রিয়া, সম্পৃক্ত উষ্ণ দ্রবণ কি? আমরা যদি সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আমরা হচ্ছে কেলাসন করি না, সম্পৃক্ত দ্রবণকে ঠান্ডা করলে আপনি কেলাস তৈরি হয়ে যাবে। দ্বিতীয় প্রক্রিয়া বলছি, সম্পৃক্ত উষ্ণ দ্রবণ
দ্রবণকে ঠান্ডা করে, অবশ্যই আস্তে আস্তে ধীরে ধীরে ঠান্ডা করতে হবে। হ্যাঁ, একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করেছিলে উষ্ণ অবস্থায়, হ্যাঁ, তাহলে হচ্ছে সেই সম্পৃক্ত দ্রবণকে কি করবে না আস্তে আস্তে ঠান্ডা করলে, আস্তে আস্তে ঠান্ডা করে কেলাস তৈরি করা হয়। কেমন, এটা একটু বলছি শোনো গল্পের মাধ্যমে। একটা বিকারে হচ্ছে পাতিত জল সামান্য নিয়ে নেবে। কিছু পরিমাণ পাতিত জল নেওয়ার পর তার মধ্যে যেমন তুঁতে, হ্যাঁ, কপার সালফেট, হ্যাঁ, কঠিন পদার্থ যোগ করতে থাকবে ধীরে ধীরে, এবং বার্নারে উষ্ণ করতে হবে। আগে প্রথমে কিন্তু জলটাকে গরম করে নেবে। জলটা উষ্ণ জলে ধীরে ধীরে কপার সালফেট দ্রবীভূত করবে এবং কাঁচদণ্ড দিয়ে নাড়তে থাকবে, এবং যখন দেখবে আর কপার সালফেট দ্রবীভূত হচ্ছে না, তখন দ্রবণটি সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়ে গেল ওই উষ্ণ অবস্থায়। এবার সেই উষ্ণ দ্রবণটিকে ছেঁকে নিয়ে আস্তে আস্তে ঠান্ডা করতে থাকলে দেখবে ওই সম্পৃক্ত দ্রবণ থেকে কেলাস, তুঁতের কেলাস তৈরি হয়ে আমার হচ্ছে এতে জমা হবে, পাত্রের তলদেশে জমা হবে। এইভাবে এখানে সম্পৃক্ত উষ্ণ দ্রবণ থেকেও আমরা কেলাস তৈরি করতে পারি। মনে রাখতে হবে এখানে আরেকটা কথা, এই কেলাসন প্রক্রিয়াটিকে দ্রুত করতে গেলে ঠান্ডাটা নয়, ঠান্ডাটা আস্তে আস্তে করবে, কিন্তু এই কেলাসটা আরো গতিশীল ভাবে প্রক্রিয়াটি ঘটবে। তার মানে দ্রুত হারে যদি ঘটাতে হয়, তাহলে ওই সম্পৃক্ত উষ্ণ দ্রবণের মধ্যে কঠিন কেলাস, অর্থাৎ যেমন তুঁতের কেলাসের ছোট্ট দু একটি টুকরা ওর মধ্যে ফেলে দিলে তখন কিন্তু কেলাস গঠন প্রক্রিয়াটা দ্রুত হতে থাকবে। হ্যাঁ, কিন্তু ঠান্ডাটা আস্তে আস্তে করতে হবে, সবসময় মাথায় রাখতে হবে। কিন্তু কেলাস গঠনকে ত্বরান্বিত করতে গেলে আমার বার থেকে কিছু কঠিন কেলাসের টুকরো ওই দ্রবণের মধ্যে যোগ করে দিলে দ্রুত হয়ে যাবে। এখানে যে কঠিন কেলাস সে টুকরোটা, ছোট টুকরো ব্যবহৃত হয়, এটিকে বলা হয় বীজ কেলাস। হ্যাঁ, এটাকে আমরা অনেক সময় বলি সিল্ক ক্রিস্টাল। হ্যাঁ, তার মানে বীজ কেলাস বলে আমরা বলে থাকি। এছাড়াও আমাদের আরো প্রক্রিয়া রয়েছে, যেমন ধরো ঊর্ধ্বপাতন। হ্যাঁ, 3 নম্বর আমরা বলছি, দেখো ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন করেও কেলাস তৈরি করা যায়। ঊর্ধ্বপাতন দ্বারা কেলাস তৈরি করা হয়। ক্লাস 8-এ পড়েছো ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় কিভাবে হয় না, হচ্ছে যেমন কর্পূর বা আয়োডিন এই বা ন্যাপথালিন, একে হচ্ছে কি করতে হবে, একটা পাত্রের মধ্যে নিয়ে উপরে একটা ফানেল এবং তার গায়ে একটা কি হচ্ছে ভেজা কোনো, হ্যাঁ, কাগজ জড়িয়ে দিলে বা কাপড় জড়িয়ে দিলে কি হবে না, এবার দেখো ওই পাত্রটাকে উত্তপ্ত করলে কি হবে, ওটা ওই আয়োডিন বা কর্পূর বা ন্যাপথালিন এটা সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাবে। নিশাদলও হয় একইভাবে। এবার বাষ্পে পরিণত হয়ে ওই বাষ্পটা ঠান্ডা দেওয়ালে যখন স্পর্শে যাবে, সেখানে হচ্ছে কঠিন কেলাস রূপে সঞ্চিত হতে থাকবে। এইভাবে ঊর্ধ্বপাতন দ্বারাও আমরা কেলাস গঠন করতে পারি। পুনঃ কেলাসন প্রক্রিয়া রয়েছে আরো একটি প্রক্রিয়া, পুনঃ কেলাসন প্রক্রিয়া। এক্ষেত্রে দেখো কোনো কেলাসে অশুদ্ধি থাকলে, হ্যাঁ, অশুদ্ধি যুক্ত কেলাসের ক্ষেত্রে এটি প্রয়োগ করা হয়। অশুদ্ধিযুক্ত কেলাসকে সামান্য দ্রাবকে, অবশ্যই উষ্ণ দ্রাবক যেমন জল, উষ্ণ দ্রাবকে যেমন জলে দ্রবীভূত করে গাঢ় দ্রবণ তৈরি করা হয়। গাঢ় মানে সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হয়, ঘন দ্রবণ তৈরি করা হয়, তৈরি
করা হয়। এরপর দ্রবণটিকে ধীরে ধীরে ঠান্ডা করলে, আস্তে আস্তে ঠান্ডা করলে বিশুদ্ধ কঠিন কেলাস তৈরি হবে। বিশুদ্ধ কেলাস তৈরি হয়ে পাত্রের তলায় জমা হবে। পাত্রের তলায় জমা হয়। কেমন? এভাবে আমরা বিশুদ্ধিকরণ করতে পারি। আর এটাই হচ্ছে পুনঃকেলাসন পদ্ধতি। এই প্রক্রিয়াই হলো পুনঃকেলাসন প্রক্রিয়া। এটি হলো পুনঃকেলাসন প্রক্রিয়া। এই ধরনের একটা পদ্ধতির সাহায্যে আমরা করতে পারি। এবার বীজ কেলাসন পদ্ধতি। কেমন? বীজ কেলাসন পদ্ধতি আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। ফটকিরি তৈরি করা হয় যেমন বীজ কেলাসন প্রক্রিয়া। তাহলে শেষ টপিকের কথা বলছি, 4 নম্বর না 5 নম্বর হবে বোধহয়। বীজ কেলাসন পদ্ধতি। বীজ কেলাসন পদ্ধতি মানে আমরা এক্ষেত্রে একটা ঘটনা বলি যে ধরো একটা পটাশ অ্যালামের সম্পৃক্ত দ্রবণ না হলো, অর্থাৎ ফটকিরির হচ্ছে সম্পৃক্ত দ্রবণে একটি ছোট ফটকিরির টুকরো সুতোর সাহায্যে ঝুলিয়ে রাখলে সুতোর কি বললাম, ফটকিরির সম্পৃক্ত দ্রবণের মধ্যে একটি ছোট ফটকিরির টুকরো কে সুতোয় ঝুলিয়ে রাখলে কেলাস উৎপন্ন হয়ে ওই টুকরোর গায়ে জমা হতে থাকবে। রাখলে কেলাস, ফটকিরির কেলাস তৈরি হয়ে ওই ছোট টুকরো, কি টুকরো না কেলাসের, ওই ছোট কেলাসের ফটকিরির কেলাসের টুকরোর গায়ে জমা হতে থাকে এবং টুকরোটির আকার বড় হয় এবং টুকরোটি বড় আকারে পরিণত হয়। বড় আকারে কেলাসে পরিণত হয়। এইভাবে বীজ কেলাসন প্রক্রিয়া এটাকে বলা হয়। আর বীজ কেলাসন প্রক্রিয়া প্রচুর কাজে লাগে। এখানে তাহলে দেখো, সম্পৃক্ত দ্রবণের মধ্যে দ্রাবের ছোট কেলাস সুতোর সাহায্যে ঝুলিয়ে দিলে ওই কেলাসের গায়ে দ্রাবের আরো কেলাস জমা হয়। তাহলে আমি এখানে একটা অধিবৃদ্ধি, এই ঘটনাটাকে বলা হচ্ছে অধিবৃদ্ধি। তাহলে অধিবৃদ্ধির ডেফিনেশনটা করে রাখবে যে অধিবৃদ্ধি কাকে বলে, ওভারগ্রোথ কাকে বলে না, সম্পৃক্ত দ্রবণের মধ্যে দ্রাবের ছোট কেলাস, সম্পৃক্ত দ্রবণের মধ্যে দ্রাবের একটি ছোট কেলাস সুতোয় ঝুলিয়ে রাখলে
সুতোর সাহায্যে ঝুলিয়ে দিলে, সুতোর সাহায্যে ঝুলিয়ে দিলে ওই কেলাসের টুকরোর গায়ে, কেলাসের গায়ে দ্রাবের কেলাস, হ্যাঁ, সঞ্চয় হবে। দ্রাবের যে কেলাস আরো আরো কেলাস জমা হয়, এই ঘটনাকে অধিবৃদ্ধি বলে। এই ঘটনাকে অধিবৃদ্ধি বা ওভারগ্রোথ বলা হয়, অধিবৃদ্ধি বলা হয়। আর ছোট টুকরোটিকে আর ওই ছোট কেলাসের টুকরোটিকে বীজ কেলাস, ছোট কেলাসের টুকরোকে বীজ কেলাস বলা হয়। কেমন, এটা মাথায় রাখতে হবে তোমাদের যে বীজ কেলাস বা সিড ক্রিস্টাল, হ্যাঁ, এটাকে ইংরেজিতে বলা হয় কি SEED ক্রিস্টাল, CRYSTAL বলা হয়। তাহলে বীজ কেলাস কাকে বলে এই ডেফিনেশনটাও করে রাখতে হবে যে একটি, হ্যাঁ, ছোট কেলাসের টুকরো কোন সম্পৃক্ত দ্রবণে ডুবিয়ে রাখলে যদি ওই টুকরোর গায়ে দ্রাবের কেলাস সঞ্চয় হয় বা জমা হয়, তখন ওই ছোট ব্যবহৃত কেলাস টুকরোটিকে বলা হয় সিড ক্রিস্টাল বা বীজ কেলাস। এই ডিফাইনটা করে রাখলে। আরেকটি রয়েছে মাতৃদ্রবণ বা শেষ দ্রব, মাদার লিকার। শেষ দ্রব বা মাদার লিকার বা মাতৃদ্রবণ কাকে বলে এটা করে রাখতে হবে। দেখো ডিফাইনটা করে রাখবে যে মাদার লিকার বা শেষ দ্রব বলতে কি বোঝো। তাহলে আমরা শেষ দ্রবণ বা মাদার লিকার, MOTHER মাদার লিকার, LI হচ্ছে QUOR, that is মাতৃদ্রব। শেষ দ্রব বা মাতৃদ্রব বলতে কি বোঝো না, সম্পৃক্ত দ্রবণে, হ্যাঁ, আমরা কেলাস গঠন করার পর যেটা অবশিষ্ট দ্রবণ পড়ে থাকে, তাহলে কেলাস পৃথক করার পর যে সম্পৃক্ত দ্রবণ পড়ে থাকে, কেলাস পৃথক করার পর যে সম্পৃক্ত দ্রবণ অবশিষ্ট পড়ে থাকে, সম্পৃক্ত দ্রবণ পড়ে থাকে তাকেই মাদার লিকার বলে, শেষ দ্রব বলা হয়। এই ডিফাইনটাও করে রাখবো। অধিবৃদ্ধি কাকে বলে, আর হচ্ছে সিড কেলাস বা বীজ কেলাস বলতে কি বোঝো। এছাড়া হচ্ছে তোমাদের বলে শেষ দ্রব বা মাতৃদ্রব কাকে বলে, এই টপিক গুলো করবে। আর একটা মাথায় রাখবে বীজ কেলাস পদ্ধতির ব্যবহার, অর্থাৎ বীজ কেলাসন পদ্ধতি ব্যবহার, এটা আমাদের যেহেতু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, এটা কোথায় কোথায় কাজে লাগে না, বিভিন্ন মূল্যবান পাথর যেমন হিরে, রুবি, হ্যাঁ, বিভিন্ন মূল্যবান পাথর তৈরি করা হয়, পাথরের কেলাস, হ্যাঁ, পাথর রূপে কেলাস, যেমন হিরে,
রুবি ইত্যাদি এই ধরনের কেলাস তৈরির ক্ষেত্রে হয়। এছাড়া বিভিন্ন অর্ধপরিবাহী পদার্থ তৈরি করা যায়, হ্যাঁ, এবং বিভিন্ন বিভিন্ন অর্ধপরিবাহী পদার্থ সেমিকন্ডাক্টর, যেমন ধরো সিলিকন, হ্যাঁ, জার্মেনিয়াম ইত্যাদি তৈরি করা যেতে পারে। হ্যাঁ, এক্সাম্পল দিচ্ছি, সিলিকন SI, সিলিকন, জার্মেনিয়াম GE, জার্মেনিয়াম ইত্যাদি হচ্ছে উৎপাদনে এই পদ্ধতি ব্যবহৃত হয়। হ্যাঁ, উৎপাদনে এই বীজ কেলাসন পদ্ধতি, এই পদ্ধতি ব্যবহার করা হয়, তাহলে এই হচ্ছে কেলাসন পদ্ধতির সম্পর্কীয় কিছু আইডিয়া করে রাখবে।